প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ রাষ্ট্রবিজ্ঞানের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস। আমি ডাক্তার সরকারি অধ্যাপক রেমুনা কলেজ। তোমাদের জন্য আজকে যে ক্লাসটি যে কোর্সটি নিয়ে যে কোর্সটি বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে প্রাচীন ও মধ্যযুগে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা। যে বিষয়টি আজকে আলোচনা করব সেটি হচ্ছে স্লেভারি, দাসতত্ত্ব, অ্যারিস্টটলের দাসতত্ত্ব। তো আজকে আলোচনার শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানবো সেটি হচ্ছে অ্যারিস্টটলের দাস প্রথা কি, দাস প্রথার পক্ষে যুক্তি, দাস প্রথার বিপক্ষে যুক্তি বা সমালোচনা, দাস প্রথার সমালোচনা। তো চলে যাই আমরা মূল আলোচনায়। অ্যারিস্টটলের দাস প্রথা। অ্যারিস্টটল প্রাচীন গ্রিসের একজন অন্যতম দার্শনিক ছিলেন। অ্যারিস্টটল আজ থেকে প্রায় ২৫০০ বছর পূর্বে প্রাচীন গ্রিসে জন্মগ্রহণ করেন। তিনি তার প্রসিদ্ধ গ্রন্থ দ্য পলিটিক্সের প্রথম অংশে এই দাস প্রথা নিয়ে আলোচনা করছেন। তৎকালীন গ্রিসের সামাজিক অবস্থা এবং মানব প্রকৃতি বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে অ্যারিস্টটল তার দাস প্রথাকে দাসদের নিয়ে তিনি গভীরভাবে চিন্তাভাবনা করেন। গভীরভাবে চিন্তাভাবনা করার ফল হিসাবে তিনি দাস প্রথাকে তার রচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে তুলে ধরেন। দাস প্রথা কি? দাস প্রথা সম্পর্কে অ্যারিস্টটল বলেন, পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ প্রজ্ঞাবান, বুদ্ধিসম্পন্ন। আরেক ধরনের মানুষ দৈহিক বলে বলিয়ান, কায়িক শ্রম করতে সক্ষম। যারা বুদ্ধিমান এবং প্রজ্ঞাবান তারা আদেশ প্রদান করতে সক্ষম, আর যারা বুদ্ধিহীন, যাদের বুদ্ধি নাই বা যারা শুধুমাত্র কায়িক শ্রম করতে সক্ষম, সুতরাং তারা আদেশ প্রদান করতে সক্ষম নয়। অ্যারিস্টটল আরও বলেন, যারা আদেশ প্রদান করতে সক্ষম তারা হচ্ছেন প্রভু, আর যারা আদেশ প্রদান করতে সক্ষম নন, শুধুমাত্র দৈহিক বলে বলিয়ান, তারা হচ্ছেন দাস। তিনি বলেন, দাসরা দেহের প্রতিনিধি করে। দেহ হচ্ছে আত্মার অধীন, প্রভুরা আত্মার প্রতিনিধিত্ব করে। সুতরাং দাসরা প্রভুর অধীন। অ্যারিস্টটল দাসদেরকে দেহের সাথে তুলনা করেছেন, আর প্রভুকে আত্মার সাথে তুলনা করেছেন। সুতরাং দেহ যেহেতু আত্মার অধীন, সুতরাং দাসরা প্রভুর অধীন। অ্যারিস্টটল বলে, যে ব্যক্তি একজন সচেতন মানুষ হয়েও সে দ্রব্য সামগ্রীর মতো সবসময় অন্যের আদেশ পালন করতে সক্ষম, সে স্বভাবতই একজন কৃতদাস। আর একজন কৃতদাস হয়ে সে কখনোই কোনো কিছুর অধিকার দাবি করতে পারে না। সুতরাং একজন কৃতদাসের কোনো ধরনের অধিকার থাকতে পারে না। তিনি এই প্রসঙ্গে আরও বলেন, হি হু ইজ বাই নেচার নট হিজ ওন বাট অ্যানাদার ম্যান ইজ বাই নেচার এ স্লেভ। অর্থাৎ যে প্রকৃতভাবেই অন্যের, সুতরাং সে দাস। দাস প্রথা নিয়ে আলোচনা করতে গিয়ে অ্যারিস্টটল শুধুমাত্র দাস প্রথা কি সেটাই বোঝান নাই, তিনি দাস প্রথাকে সমর্থন করে এর পক্ষে বেশ কিছু জোরালো যুক্তি দেখিয়ে গেছেন। তৎকালীন গ্রিসে দাস প্রথা ন্যায়সঙ্গত একটি প্রথা ছিল, যৌক্তিক একটি প্রথা ছিল। অ্যারিস্টটলও এই প্রথারই পক্ষে ছিলেন এবং তিনিও সেই দাস প্রথাকে সমর্থন করে তার পক্ষে যথেষ্ট যুক্তি তুলে ধরেছেন। যেমন দাস প্রথার পক্ষে অ্যারিস্টটল যে যুক্তিগুলো দেখিয়েছেন, তিনি বলছেন প্রথমে প্রকৃতিগত কারণ, অর্থাৎ
প্রকৃতগতভাবে তিনি বলেন যে দাসপ্রথা সমর্থনের যোগ্য, কারণ প্রকৃতগতভাবে মানুষ সমযোগ্যতা সম্পন্ন হয়ে জন্মগ্রহণ করে না। মানুষ জন্ম থেকেই কিছু মানুষ প্রজ্ঞাবান এবং বুদ্ধিদীপ্ত সম্পন্ন হয়, আবার কিছু মানুষ দৈহিক শক্তিতে শক্তিশালী হয়। সুতরাং যিনি দৈহিক বলে বলীয়ান, সুতরাং তিনি কখনোই আদেশ প্রদান করতে পারেন না, তিনি সবসময় আদেশ পালন করবেন। আর যিনি প্রজ্ঞাবান, তিনি আদেশ প্রদান করতে সক্ষম, তিনি আদেশ প্রদান করবেন। অর্থাৎ প্রকৃতগতভাবেই দাসরা প্রভুর অধীনে থাকবে। দাসরা যেহেতু, দাসদেরকে তিনি দেহের সাথে তুলনা করেছেন, প্রভুকে তিনি আত্মার সাথে তুলনা করেছেন। সুতরাং দাস সবসময় প্রভু নিয়ন্ত্রণাধীন থাকবে, এটা প্রকৃতিরই একটি স্বাভাবিক নিয়ম, প্রকৃতিগতভাবেই এটা সমর্থনযোগ্য। আবার অ্যারিস্টটল নৈতিক দৃষ্টিকোণ থেকেও বলছেন দাসপ্রথা সমর্থনযোগ্য, কারণ যারা শুধু দৈহিক শক্তি সম্পন্ন, দৈহিক বলে বলীয়ান, তাদের তো শাসন করার কোনো ক্ষমতা নাই, আর যারা প্রজ্ঞাবান তাদের তো শাসন করার ক্ষমতা আছে। সুতরাং যোগ্যতম ব্যক্তিকে তার যোগ্যতম স্থানে বসানোই হতো ন্যায়সঙ্গত। সুতরাং দাসরা একজন দাস যে কাজের যোগ্য তাকে সে কাজটাই তাকে দিতে হবে, আবার প্রভু যে কাজের যোগ্য তাকে সে কাজটাই দিতে হবে। একজন দাসকে যদি শাসনভার দেওয়া হয় তাহলে তো রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না। এই জন্য নৈতিক দৃষ্টিতে যোগ্যতম ব্যক্তিকে যোগ্য স্থানে বসানোই ন্যায়সঙ্গত বলে অ্যারিস্টটল মনে করেন। অ্যারিস্টটল দাসদের জৈব হাতিয়ারের সাথে তুলনা করেছেন, অর্থাৎ অ্যারিস্টটল মনে করেন যে দাসরা হচ্ছে প্রভুর জৈব হাতিয়ারের মতো, হাতিয়ার স্বরূপ। কারণ তাদের যেহেতু স্বাধীনতা বলে কিছু থাকবে না, সুতরাং তাদের দেহ মন সব কিছু তারা প্রভুর কল্যাণে, প্রভুর সেবায় নিয়োজিত থাকবে। তারা সবসময় অ্যারিস্টটল দাসদেরকে কাজের যন্ত্র হিসাবে অভিহিত করেছেন, অর্থাৎ দাসরা সবসময় প্রভুর হাতিয়ার হয়ে কাজ করবে, প্রভুর হাতিয়ার হিসাবে প্রভুর সাথেই সবসময় থাকবে রাষ্ট্রের কল্যাণার্থে। অ্যারিস্টটল বলছেন দাসপ্রথা রাষ্ট্রের জন্য খুবই প্রয়োজনীয় একটি প্রথা, কেননা রাষ্ট্রের জন্য যেমন প্রজ্ঞাবান ব্যক্তির প্রয়োজন, তেমনি কায়িক শ্রম করতে পারা দৈহিক বলে বলীয়ান লোকেরও দরকার। অর্থাৎ রাষ্ট্র একটি স্বাভাবিক প্রতিষ্ঠান হলেও রাষ্ট্রকে সুন্দরভাবে তৈরি করার জন্য একদিকে যেমন প্রজ্ঞাবান ব্যক্তিদের দরকার প্রভুর মতো, আবার কায়িক শ্রমে সক্ষম দৈহিক বলে বলীয়ান দাসদেরও প্রয়োজন আছে। অর্থাৎ একটি সুন্দর এবং সুষ্ঠু রাষ্ট্র গঠনের জন্য দাস এবং প্রভু দুই শ্রেণীর লোকেরই অস্তিত্ব দরকার। রাষ্ট্রের কল্যাণে অ্যারিস্টটল বলছেন একটি শ্রমিক একটি কারখানায় যেমন যন্ত্রপাতি থাকে, ঠিক এমনি গৃহস্থলী কাজ করার জন্য কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয়। অ্যারিস্টটল তাই দাসদেরকে যন্ত্রপাতির সাথে তুলনা করেছেন। দাসরা হচ্ছে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গৃহস্থলী কাজ সম্পন্ন করার জন্য যন্ত্রপাতি স্বরূপ। তাই কায়িক শ্রম করতে পারা এই দাসরা রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রভুর দৃষ্টিতে দাস প্রথা। অ্যারিস্টটল বলছেন দাস প্রথা প্রভুর দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করা হয় তাহলেও দাস প্রথা সমর্থনযোগ্য। একজন প্রভু, তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সামাজিক নৈতিক এই বিষয়গুলো চিন্তা ভাবনা করা, বা এই বিষয় সম্পর্কে তার অধিক সময় ব্যয় করতে হয় এই বিষয় নিয়ে। তো পাশাপাশি প্রভু তার সংসার জীবনের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রয়োজন হয়ে পড়ে। সেক্ষেত্রে দাসরা যদি তার সংসার জীবনে সাহায্য সহযোগিতা করে তাহলে প্রভু তার অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো, অর্থাৎ রাষ্ট্রের কল্যাণে তিনি সেই গুরুত্বপূর্ণ কাজগুলো সুন্দরভাবে মনোনিবেশ করতে পারে। অর্থাৎ অ্যারিস্টটল বলছেন যে রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রভুর প্রয়োজন হচ্ছে অবসর, গভীর মনোযোগী হওয়ার জন্য তার প্রয়োজন হচ্ছে
এই এই সংসারের কাছ থেকে অব্যাহতি পাওয়া, এবং দাসরা তাকে সেই সুযোগ সৃষ্টি করে দিতে পারে। অর্থাৎ দাসরা যদি প্রভুর ব্যক্তিগত জীবনে সাহায্য সহযোগিতা করে তার কাজটা এগিয়ে নেয়, তাহলে প্রভু তার রাষ্ট্র পরিচালনার কাজে অনেক বেশি সময় নিয়ে মনোযোগী হতে পারবে, অনেক বেশি সময় দিতে পারবে এবং সুন্দরভাবে রাষ্ট্র কাজে সহযোগিতা করতে পারে। অর্থাৎ প্রভুকে অবকাশ তৈরি করে দিতে পারে দাসরা। তাই প্রভুর কল্যাণে দাস প্রথা জরুরি। আবার এরিস্টটল বলছেন শুধুমাত্র প্রভুর দৃষ্টিতে নয়, দাসদের দৃষ্টিতেও দাস প্রথা জরুরি। কেননা একজন দাস সে একজন প্রভুর আন্ডারে থেকে, প্রভুর কাছাকাছি থেকে তিনি দাস তার নিজের নৈতিক গুণাবলী, তার মানসিকতার পরিবর্তন ঘটাতে পারবে এবং সে শিষ্টাচার সদাচরণ করে তার নিজেকে উন্নত করতে পারবে, ডেভেলপ করতে পারবে। আর এতে করে প্রভুর কাছাকাছি থেকে দাসটা তার নৈতিক গুণাবলী অর্জন করে সে নিজেকে একটি অন্যরকম মানুষ তৈরি করে দিতে পারবে। তাহলে এবং অ্যারিস্টটল বলছেন যে এভাবে যদি এক পর্যায়ে দাসরা যদি তাকে পরিবর্তন করে সে প্রভুর কাছাকাছি থেকে প্রভুর গুণাবলী অর্জন করতে পারে, তাহলে দাসদের তিনি মুক্তির কথাও বলেছেন। অর্থাৎ এ ব্যাপারে অ্যারিস্টটল প্রভুকে অত্যন্ত সদয় হওয়ার, দাসদের প্রতি সদয় হওয়ার কথা বলেছেন, যাতে করে দাসরা তার নিজেকে পরিবর্তন করার মাধ্যমে তিনি দাসত্ব থেকে মুক্তি পেতে পারেন। আইনগত দাস। অ্যারিস্টটল আইনগত দাসের ক্ষেত্রে বলেছেন যে যারা যুদ্ধবন্দী তাদেরকে তিনি আইনগত দাস বলেছেন। অর্থাৎ যুদ্ধে পরাজিত সৈনিক দাস হওয়ারই যোগ্য। কেননা শ্রেষ্ঠতমের কাছে পরাজিত হয়েই সে পরাজিত হওয়ার ফলেই সে বন্দী হয়েছে। সুতরাং সবলরা শাসন করবে, দুর্বলরা শাসিত হবে, সবলের অধীনে থাকবে, এটাই আইনগতভাবে স্বীকৃত। যেহেতু একজন সৈনিক সবলের কাছে হেরে গিয়ে বন্দী হয়েছে, সুতরাং সে তার অধীনে কাজ করবে, এটাই ন্যায়সঙ্গত। অর্থাৎ তিনি যুদ্ধবন্দীদেরকে আইনগত দাস হিসাবে আখ্যায়িত করেছেন এবং তাদের এই আইনগত দাসত্বকেও তিনি সমর্থন করেছেন। এইভাবে অ্যারিস্টটল তার রচনার মধ্যে এই দাসপ্রথাকে সমর্থন করে অত্যন্ত গুরুত্ব সহকারে দাসপ্রথা নিয়ে আলোচনা করেছেন। অ্যারিস্টটল আজ থেকে 2500 বছর পূর্বে এই দাসপ্রথা সম্পর্কে আলোচনা করে গেছেন, সমর্থন করে গেছেন। কেননা তৎকালীন গ্রিসে তখন দাসপ্রথা প্রচলিত ছিল, ন্যায়সঙ্গত ছিল, একটি যৌক্তিক প্রতিষ্ঠান হিসাবেই ছিল, যার ফলে অ্যারিস্টটলও সেই সময় সেই দাসপ্রথাকে সমর্থন করে গেছেন। কিন্তু দাসপ্রথার বিপক্ষে অনেক সমালোচনাও রয়েছে। অর্থাৎ দাসপ্রথার বিপক্ষেও অনেক কথা রয়েছে, সমালোচনা রয়েছে। দাসপ্রথাকে সমালোচনা করে বিপক্ষে অনেক কথা বলা হয়েছে, সেগুলো যদি আমরা একটু দেখি। দাসপ্রথার বিপক্ষে যুক্তিগুলো, দাসপ্রথার বিপক্ষে প্রথম কথাই হচ্ছে এটা অযৌক্তিক। অ্যারিস্টটল দাসদের সম্পর্কে বলেন দাসরা হচ্ছে বিবেক বুদ্ধিহীন। দাসরা বিবেক বুদ্ধিহীন, তাদের জ্ঞানের অভাব থাকায় তারা প্রভুর অধীনে থাকবে, প্রভুর কথা মতো চলবে, প্রভুর শাসন মেনে চলবে। অর্থাৎ প্রভুর প্রয়োজনে সে নিজেকে নিয়োজিত রাখবে। এটা একেবারে অযৌক্তিক বলে মনে করেন বর্তমান সময়ের দার্শনিকরা। তারা বলছেন যে বিবেক বুদ্ধিহীন হলেই একজন মানুষ অন্যের আদেশ মেনে চলবে, অন্যের আদেশ মতো চলবে, এটা একেবারে অযৌক্তিক একটি কথা। এটা কখনোই সম্ভব নয়। আবার এটা
শ্রেণীভেদ সৃষ্টি করে, শ্রেণীবিভেদ সৃষ্টি করে। শ্রেণীবিভেদ সৃষ্টি করে, এটা অমানবিক, অমানবিক, এটা শোষণের হাতিয়ার, শোষণের হাতিয়ার। 5 নম্বর হচ্ছে যান্ত্রিকতা। তাহলে জ্ঞানের অভাব থাকা একদল মানুষ শুধুমাত্র প্রভুর আন্ডারে থাকবে, প্রভুর কাজ করবে, এটা যেমন অযৌক্তিক, তেমনি অ্যারিস্টটল বলছেন যে সমালোচকরা বলছেন যে দাস প্রথা সমাজের মধ্যে শ্রেণীবিভেদ সৃষ্টি করে। কেননা সমাজের মধ্যে দাস এবং প্রভু দুইটা শ্রেণীর অস্তিত্ব দেখা যাবে এই দাস প্রথা থাকলে, এবং এর ফলে দাস এবং প্রভুর মধ্যে বিভেদ সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এর ফলে তাদের মধ্যে শ্রেণী বিভেদ হবে এবং শ্রেণী বিভেদ থেকে তাদের মধ্যে শ্রেণী সংগ্রাম হওয়ার আশঙ্কা থাকবে, যার ফলে দেখা যাবে যে সমাজের মধ্যে বৈষম্য দেখা যাবে এবং যে কোনো সময় একটি সংঘাত সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা যেতে পারে এই দাস প্রথা অস্তিত্ব থাকে। দাস প্রথার বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে এটা একটি অমানবিক প্রথা, অমানবিক চিন্তাভাবনা। কেননা অমানবিক বলা হচ্ছে কারণ দাসদের কোনো সামাজিক অঙ্গীকার নেই বলে তাদের কোনো অধিকারও নেই, এটা মেনে নেওয়া যায় না, এটা ঠিক নয়। কেননা একজন কিছু জ্ঞানী লোক শুধুমাত্র জ্ঞানের দোহাই দিয়ে, শ্রেষ্ঠত্বের দোহাই দিয়ে অন্য কিছু লোককে, অধিকাংশ লোককে শোষণ করে যাবে, এটা আসলে মানবিক নয়। এটা এই কর্তৃত্ব ফলানোটাকে ন্যায়সঙ্গত বলে বলা যায় না, এটা একটি অমানবিক চিন্তাভাবনা, এটাকে বলা হচ্ছে শোষণের হাতিয়ার। সমালোচকরা বলছেন দাস প্রথা হচ্ছে সমাজের মধ্যে প্রভুদের দাসদের শোষণ করা একটা হাতিয়ার স্বরূপ। কেননা প্রভু সমাজ বা প্রভু শ্রেণী কর্তৃক দাসদেরকে শোষণ করার একটি চমৎকার পথ হচ্ছে এই দাস প্রথা। অর্থাৎ সমাজের মধ্যে দাস প্রথাকে সমর্থন করে অ্যারিস্টটল এই প্রভুদের দ্বারা দাসদেরকে শোষণ করার একটি কৌশল বা একটি পথ রেখে গেছেন বলে সমালোচকরা মনে করেন। যান্ত্রিকতা। অ্যারিস্টটল সমালোচকরা বলছেন যে দাস প্রথা দাসদেরকে যন্ত্রের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ কিছু লোক তাদের প্রয়োজনে দাসদেরকে সবসময় ব্যবহার করবে, যন্ত্রের মতো ব্যবহার করবে। অর্থাৎ দাসরা প্রভুর আদেশ সবসময় পালন করবে, তাদের নিজস্ব কোনো চাওয়া পাওয়া কোনো অধিকার নেই, তাদের কোনো নিজস্ব মতামত নেই, কোনো স্বাধীনতা নেই। তাদের একমাত্র কাজ হচ্ছে প্রভুর সেবায় নিজেকে নিয়োজিত রাখা এবং প্রভুর আদেশ পালন করা। অর্থাৎ এটা অনেকটা রোবট বা যন্ত্রের মতো। অর্থাৎ এখানে সমাজের একটি উল্লেখযোগ্য শ্রেণীকে যন্ত্র তৈরি করা হচ্ছে এবং এটাকে দাসদেরকে যান্ত্রিক অবস্থানে পৌঁছে নেওয়া হয়েছে এই দাস প্রথা সমর্থনের মাধ্যমে। সুতরাং এটা মানবিক দৃষ্টিকোণ থেকে দাসদের কোনো সমর্থন যোগ্য তো নয় এবং দাসদের কোনো মানবিক গুণাবলী থাকবে না, দাসদের কোনো মানবিক চাওয়া পাওয়া থাকবে না, এটা কখনোই সমাজের মধ্যে সভ্য সমাজে কাম্য হতে পারে না। এভাবে সমালোচকরা অনেক সমালোচনা করেছেন দাস প্রথার বিপক্ষে। অ্যারিস্টটল যেই যুক্তিগুলো দেখিয়েছেন সেগুলোর বিপক্ষেও অনেক সমালোচনা রয়েছে। মূলত আজ থেকে 2500 বছর পূর্বে অ্যারিস্টটল একজন বিচক্ষণ দার্শনিক হওয়া সত্ত্বেও তিনি এই তৎকালীন গ্রিসের সামাজিক অবস্থা, পারিপার্শ্বিকতার এই সমসাময়িকতা থেকে বেরিয়ে আসতে পারেন নাই। সেই গ্রিসের সীমাবদ্ধতা থেকে তিনি নিজেকে বেরিয়ে আনতে পারেননি। গ্রিসে তখন দাস প্রথা ন্যায়সঙ্গত একটি প্রথা ছিল এবং সকলের কাছে একটি সমর্থনযোগ্য একটি প্রথা ছিল। যদিও সফিস্টরা অনেক সময় দাস প্রথাকে সমালোচনা করেছেন,
কিন্তু অ্যারিস্টটল সেই সীমাবদ্ধতা থেকে, সেই সমসাময়িকতা থেকে নিজেকে বেরিয়ে আনতে পারেন নাই। আমরা জানি অ্যারিস্টটল অত্যন্ত বিচক্ষণ এবং একটি বাস্তববাদ দার্শনিক। তা সত্ত্বেও তার রচনার এই একটি নেতিবাচক দিক বা একটি সীমাবদ্ধতা আমরা লক্ষ্য করি। তবে তিনি এক পর্যায়ে দাসপ্রথাকে, দাসদেরকে মুক্তির কথাও তিনি বলেছেন, অর্থাৎ দাসরা এক পর্যায়ে মুক্তি পেতে পারে এই বিষয়ে, এই মুক্তিদানের পক্ষপাতী ছিলেন তিনি। এদিক থেকে চিন্তা করলে তিনি দাসদের একটি, তৎকালীন সময় দাসদের একটি বড় সংস্কার সাধন করে গেছেন। তো এই হচ্ছে আজকের ক্লাস। আমরা আজকে যে বিষয়গুলো যেটা দেখলাম সেটা হচ্ছে দাসপ্রথা কি এবং দাসপ্রথার পক্ষে যুক্তি, দাসপ্রথার বিপক্ষে যুক্তি। শিক্ষার্থীরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনেছো আশা করি, এবং বাসায় এটা প্র্যাকটিস করবে, নিজেরা পড়বে ভালো করে এবং এটা আয়ত্ত করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা খুব মনোযোগ দিয়ে টপিকসটা, ক্লাসটা শুনবে। তো আজ এ পর্যন্তই। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়ির সকলের প্রতি লক্ষ্য রাখবে এবং পড়াশোনা তো করবেই, পড়াশোনার পাশাপাশি আরও অন্যান্য বিভিন্ন ধরনের সৃষ্টিশীল কাজে নিজেদের ব্যস্ত রাখবে। ভালো থাকবে সবসময়।